বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার নিউ ব্লগ। দিস ইজ মুক্তা। কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো এখন আপনাদের সাথে আজকেই আমি গ্রামের শেষ ভিডিও শেয়ার করব। মানে এরপরে আপনারা আবার কুরবানির ঈদে কিংবা ডিসেম্বরে আমাদের গ্রামের ভিডিও পাবেন আর কি। তো আজকেই আমার গ্রামের শেষ ব্লগ। তো এরপরে তো আপনারা ঢাকায় যাওয়ার পরে ঢাকার ভিডিওই দেখতে পাবেন কী করি আর কি বাসার মধ্যে। তো এতদিন তো গ্রামে ছিলাম, অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করেছি, কোথায় কে আছে, তারপর আমার কোন কাকার বাড়ি কিংবা ফুফুদের বাড়ি কোথায়, তারপর আমার আপন কাকারা কি করে, আমার ফুফুরা কি করে, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে আমরা রওনা দিয়ে দিয়েছি ঢাকার উদ্দেশ্যে, মানে আমাদের নিজ গন্তব্যে আমরা পৌঁছে যাব। যেহেতু ঢাকা থেকে চলে আসলো আমরা তো আর একেবারে চলে আসিনি, তো ঢাকায় অনেক কাজকর্ম আছে, তো এই জন্য আর কি আমাদের একটু তাড়াতাড়ি করে আমরা চলে যাচ্ছি। তো এদিকে আমার আম্মু আর আব্বুকে আমি একটু বাইরে বের হতে বললাম আর কি। তো এই যে বললাম কত সুন্দর দেখো পিছনে, যেহেতু আমি কিন্তু আগে কখনোই লঞ্চে উঠিনি, আগে আমরা যেতাম স্পিডবোট কিংবা ট্রলার দিয়ে। তো এখন যেহেতু লঞ্চ বের হয়েছে, তাই আব্বু আম্মুকে বলছিলাম আর কি যে তোমরা লঞ্চে যাব। আমি গাড়িতে কিছুতেই যেতে চাইনি, তাই আব্বু গাড়িতে যেতে পারেনি আর কি। তো আমাদের কিন্তু গাড়ি দিয়ে যাওয়া যায়। তো আমরা যেদিন চলে আসবো আমরা তো এসেছি শুক্রবারে। তো বুধবারের দিকে মনে হয় এখানে একটা ঘটনা, এখানে না মানে দৌলতপুর নদীর ওখানে মনে হয় একটা ঘটনা ঘটেছিল। ওখানে কিন্তু বাস, আপনারা হয়তো সবাই জানেন, যারা আমার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন যে এই দুর্ঘটনা হয়েছিল আর কি, বাস পড়ে গিয়েছিল পানির ভিতরে। তো এই ঘটনাটা শোনার পর আমার আব্বু আম্মু এমনকি আমরা খুবই অনেক কষ্ট লেগেছে যে এতগুলা মানুষ মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে। তারা তো জীবনে কল্পনাও করেনি যে তাদের এভাবেই আল্লাহ মৃত্যু রেখে লেখা ছিল আর কি কপালে। তো আমার আম্মু খুবই অনেকবার বাসায় আসার পরে যখন দেখেছিল মোবাইলে খবর, তখন বারবারই বলছিল যে আসলে মানুষের সাথে এত খারাপ ব্যবহার, এত বড় লোকই দেখিয়ে, এত ভাব দেখিয়ে, এত অহংকার করে চলার কোনো মানে নেই। কারণ আসলে কার কখন কিভাবে মৃত্যু লেখা থাকে এটা আল্লাহই ভালো জানে। তো আমরা এই যে এখন যাচ্ছি ঢাকায়, এমন আমরা ঢাকায় নাও পৌঁছতে পারি, তার আগে আমরা সবাই মারা যেতে পারি। তো আল্লাহর কাছে এটাই বলি, আল্লাহ যেভাবে মৃত্যু লেখুক, আল্লাহ যাতে ভালোভাবে একটা মৃত্যু লেখে, আল্লাহ যাতে অনেক ভালো মতো একটা মৃত্যু আল্লাহ কপালে লিখে রাখে, যাতে আমাদের নামাজের সহিত, তারপরে পর্দার সহিত, আমরা যারা মেয়েরা আছি তাদের পর্দার সহিত, তারপরে আমরা যাতে মারা গেলে একটা স্মৃতি থাকে। হয়তো মানুষ চিরকাল আমাদের মনে রাখবে না, কিন্তু যদি আমরা জীবনে ভালো কিছু করে যাই, তাহলে আমাদের মানুষ চিরকাল মনে রাখবে যে আমরা ভালো ব্যবহার করতাম, মানুষের সাথে অহংকার করতাম না। এগুলো আর কি মানুষ মনে রাখবে যে তার ব্যবহার খুব ভালো ছিল। আসলে এগুলাই তো আল্লাহ দেখবে, কে কতটুকু ভালো বলে, কে কাকে, এটাই তো আসলে দেখবে। এগুলাই পাপ পুণ্যের বিচার হবে আর কি। তো এই ঘটনাটা শোনার পর কিন্তু আমরা যেদিন চলে আসছিলাম সেদিনও কিন্তু জানি না এই ঘটনাটা, কারণ খবর দেখা হয়নি, অনেক গ্যাঞ্জাম ট্যাঞ্জাম ছিল, যাই হোক। তো তারপরে এটা শোনার পরে আমার আম্মু খুবই অনেক দুঃখই পেয়েছিল। তো 26 সালটার মধ্যে কতভাবে কিভাবে মানুষ খালি পানিতে পড়েই বেশি মারা গিয়েছে। তো কত মানুষ কিভাবে মারা গিয়েছে, এয়ারপোর্ট থেকে আনার সময় মাইক্রো পানিতে পড়ে গিয়েছিল, তারপর আবার বাস পড়লো, তারপরে আরও কত কাহিনী, কি বলবো, 26 সালে যে এতভাবে মানুষ মারা যাচ্ছে। তারপরে আবার ওটা 25 সালে হয়েছিল, মাইলস্টোন স্কুলে যে আগুন লেগেছিল। আসলে ঘটনাগুলো মনে করলে এত পরিমাণ খারাপ লাগে, অনেক বেশি কষ্ট হয় আর কি মানুষের কথা ভেবে। আসলে আল্লাহ এভাবে আর কি মৃত্যু রেখে রাখে মানুষের। তো যাই হোক, তারপরে এখানে আমার আম্মু ভাইয়াকে, আব্বুকে আর আমাকে রুটি দিচ্ছে আর কি, আমরা রুটি খাবো। তো আমাকে আম্মু ফার্স্টে বলেছিল আমি বিস্কুট খাবো নাকি, তো আমি বলছিলাম না আম্মু, এখন বিস্কিট খাবো না, রুটিই খাই। তো আব্বু আবার রুটি খাবে না, কারণ আব্বু তো আসার সময় আপনাদেরকে বলেছি যে আমার ছোটো কাকা আমার ভাইয়াকে আর আব্বুকে ভাত খাইয়ে দিয়েছে, কিন্তু আমরা খাইনি, আমি আর আম্মু।
তো আসলে এই যে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমাদের লঞ্চটা অলরেডি ছেড়ে দিয়েছে। তো এই যে এখন দেখতেই পাচ্ছেন মানে পানি কমে এদিকে চর হয়ে গিয়েছে আর কি। ওই যে দেখেন অনেকের যাদের ধান ক্ষেত ছিল কিংবা কোনো ক্ষেত ছিল তাদের ক্ষেত কিন্তু একদম বেয়ে গেছে, পানি মানে পানির উপরে ভেসে উঠেছে আর কি। তো আসলে আমার না নদীপথে চলাচল মানে নদী, তারপর হচ্ছে সবুজ গাছপালা, মানে গ্রামের বাড়ি। তো সবসময় তো বাস দিয়ে চলাচল করি, কারণ আমার নানুর বাড়ি হচ্ছে নরসিংদী। তো নানুর বাড়িতে যাওয়ার সময় হচ্ছে আমরা বাস দিয়ে যাই সবসময়। তো আমাদের বাড়িতে যাওয়ার সময় একমাত্র হচ্ছে ট্রলার, লঞ্চ এগুলো দিয়ে যাওয়া পড়ে আর কি। পরে বলতে এখন তো পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়া যায়, ব্রিজ দিয়ে। কিন্তু আমি যেতে চাই নাই, মানে আব্বুকে বারবারই বলছে আমি হচ্ছে লঞ্চ দিয়ে যাব, কারণ আমার অনেক ভালো লাগে আর কি পানির দৃশ্যটা। তো তারপরে এখানে দেখেন আমি হচ্ছে একটু ছবি তুলছিলাম, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে হচ্ছে অনেকগুলো ছবি তুলছিলাম পানির এদিকে। তো এত পরিমাণ আলো ছিল, মানে সূর্যের আলো, যে পিছনের কিছুই দেখা যাচ্ছিল না আসলে। তাই হচ্ছে ব্যাক ক্যামেরা দেওয়ার চেষ্টা করেছি। আমি চাচ্ছিলাম যে আমার ছবি সহ যাতে পেছনের এত সুন্দর দৃশ্যটা ফুটে ওঠে ক্যামেরায়, কিন্তু এটা সম্ভব হলো না, কারণ হচ্ছে এত পরিমাণ আলো ছিল যে মানে কিছুই দেখা যাচ্ছিল না পেছনে। তো যাই হোক, আসলে একটা কথা বলতে কি, মানে আসলে গ্রামের বাড়ি থেকে আসার সময় অনেক কষ্ট করে এসেছি, তারপরে ঢাকায় গিয়েও আমাদের অনেক কষ্ট করতে হয়। আসলে ঢাকায় তো এরকম না যে আমরা নিজের বাড়ি আছে কিংবা আমাদের ফ্ল্যাট কিনা আছে ওখানে থাকি। আসলে আমরা হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলির, মানে মধ্যবিত্ত ফ্যামিলির হচ্ছে সন্তান। তো আমরা চাইলেও হচ্ছে এত পারি না যে বিলাসিতা করে চলার মতো, কিংবা হচ্ছে অনেক কিছু আজকালকার বড় লোকরা যেরকম বিলাসিতা করে চলে এরকমভাবে চলাফেরা করতে পারি না। আর হচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার আব্বু যেহেতু একমাত্র ইনকাম করে, মানে ইনকাম করে একটা ঢাকা শহরের বাড়িতে, যারা অবশ্যই ঢাকায় থাকেন বাড়িওয়ালার বাসা। তো আর যদি ঢাকায় একটা নিজের ফ্ল্যাট থাকতো তাহলে হয়তো বিলাসিতা করে অনেক ভাড়া পেতাম, অনেক মানে অনেকভাবে টাকা ছড়িয়ে ছিটিয়ে ভাঙতে পারতাম। তাই হচ্ছে আমরা ওরকম পারি না। তো আসলে আমার আব্বু জীবনে কিছু ভুল করেছে, আসলে এই ভুলগুলোর মাসুল এখন দিতে হচ্ছে। আসলে ভাই বোন বলতে হচ্ছে মানে এক মায়ের পেটের ভাই বোন হলেও কিন্তু সব ভাই বোন এক থাকে না, এটা কিন্তু আমার আব্বু সময় থাকতে বুঝতে পারেনি। তো আমার আব্বু যদি যখন হচ্ছে আমার আম্মু আব্বুর বিয়ে হয়েছিল তখন যদি আমার আম্মুর কথা একটু আমার আব্বু শুনতো, তাহলে আল্লাহর রহমতে আমাদের কিন্তু এই ঢাকায় আমরা যেদিকে থাকি এই জায়গায় কিন্তু একটা বাড়ি থাকতো, বাড়ি না থাকলেও একটা ফ্ল্যাট থাকতো, অন্তত একটা জায়গা হলেও থাকতো, যদি আমার আম্মুর কথা শুনতো আমার আব্বু। কিন্তু আমার আম্মুর কথা তো আব্বু শুনেইনি। তাছাড়া হচ্ছে আরেকটা কথা, যে ভাই বোন থাকলে আমার যে ভাই আছে আমি অবশ্যই কিন্তু চাবো যে আমার ভাই ভালো থাকুক, কারণ আমার ভাইয়ারও তো সামনে ভবিষ্যৎ আছে, তারও সংসার হবে, তারপর হচ্ছে আমার ভাইয়েরও বাচ্চা কাচ্চা হবে। তো আমি সবসময় কিন্তু চাবো যে আমার ভাই যাতে ভালো মতো থাকে, একটা ভালো পজিশনে যায়, যাতে সুখে শান্তিতে থাকে, কারণ ভাইয়ের কষ্ট হলে তো আমারও কষ্ট হবে। কিন্তু আমার যে ফুফু ছিল আর কি, আমার একটা ফুফু কিন্তু কখনো কোনো দিনও আমার আব্বুর কথা ভাবেনি, তারা শুধু মিথ্যা কথা বলে বলে নিয়েছে। যেমন ধরেন আমার দাদু যদি অসুস্থ না থাকে তাও বলতো আমার দাদু অসুস্থ, তারপর হচ্ছে আমার দাদু এটা খেতে চায় ওটা খেতে চায়। ঠিক আছে, ছেলে হিসাবে আমার আব্বু দিবে টাকা, অবশ্যই দিবে, কেন দিবে না, যেহেতু ছেলে, মাকে পালার দায়িত্ব সবার। কিন্তু আমার দাদির অন্তত এটা বোঝা উচিত ছিল যে আমার বড় ছেলে, তার হচ্ছে বাচ্চা কাচ্চা আছে না, আমার নাতি নাতকর আছে, তো তাদের তো একটা স্থানের দরকার, তারা এত বড় হয়েছে। তো আসলে আমাদের ওরকম মানে আব্বু, মানে তাদের খারাপ বলে লাভ নেই, আব্বু যদি তাদেরকে সে অধিকারটা না দিত, টাকার অধিকারটা, তাহলে অবশ্যই এরকম হতো না আর কি। তো এখন হচ্ছে আমার আব্বুর টাকা দিয়ে হচ্ছে ব্যাংকে রেখেছে টাকা, তো এটা দিয়ে অনেক কিছু করেছে। রুমের ফ্লোরে হচ্ছে কার্পেট বিছিয়েছে পুরোটায়। তো আসলে আব্বুর টাকা দিয়ে হচ্ছে আমার ফুফি বড়লোক হয়েছে এক কথায়। তো এখন তো তার কোনো আসলে মানে কষ্টের কথা বলতে, আমরা যে বাসায় মানে রান্না করি তেল দিয়ে, সয়াবিন তেল, আমরা হচ্ছে 1 কেজি করে খাই, মানে 1 কেজি করে এনে এনে খাই। আর আমার ফুফির কিন্তু হাজব্যান্ডও নেই, তারপর আমার দাদাও নেই, তারা তো মারা গিয়েছে। তো আমার ফুফির হাজব্যান্ড আছে, মানে আমার ফুফি তাকে ছেড়ে চলে এসেছে আমার ফুফাকে ছেড়ে। তো
সে একটা মেয়ে মানুষ হয়ে সব কিছু মানে এমন কোনো জিনিস নেই তার যে ২টা করে না থাকে। মানে আপনারা বলতে পারেন যে ফুফুর থাকতেই পারে ৫ লিটার করে তেল আনতেই পারে, বস্তা আনতেই পারে। তো ওটার কথা বলি না। তারা যখন আগে কখনোই আনতো না। তবে আমার আব্বুর টাকাগুলো নিয়ে যখন ব্যাংকে রেখেছে, আমার আব্বু যখন কিছু বলে না, তাই হচ্ছে তারা মানে অনেক মানে আমাদের বাসায় আসলে উঠতে হলে আব্বু হচ্ছে গোসল করার সাবান যে এটা উঠতে হলে 2টা আনে। আর আমার ফুফুরা হচ্ছে মানে ১ ডজন করে আনে, 12টা তারপরে 24টা এরকম করে আনে। সাবান এনে রেখে দেয়। তারপরে ফ্রেশ ওয়াশ, স্নো, তারপরে হচ্ছে মানে জুতা, জামাকাপড় কী আর বলবো। আসলে আমরা কোথাও মানে কোনো একটা অনুষ্ঠান থাকলে তো আমরা হচ্ছে জামা বাইরে থেকে কিনা লাগে। যেদিন অনুষ্ঠান থাকবে তার 3-4 দিন আগে জামা কিনতে হয়, জুতা কিনতে হয়, ব্যাগ কিনতে হয়। তো আমাদের ওরকম কিছুই নেই কিন্তু যে আমরা একটা অনুষ্ঠানে রোদে পড়ে যাব। তো তাদের কিন্তু অনেক কিছু আছে। মানে তাদের জুতার বাহার দেখলে আপনারা বলবেন যে আসলে মানে আমার ফুফির হাজব্যান্ডও নেই, আমার ফুফি কিছু করেও না, কিন্তু তারপর হচ্ছে তাদের এত কিছু কীভাবে, এত বিলাসিতা করে কীভাবে চলে। তো অনেকে বলতে পারে যে এখানে এসে পারিবারিক কথা শেয়ার করছি। আসলে পারিবারিক কথা না, এগুলো কষ্ট থেকেই বলছি। তো মনে অনেক কষ্ট যে আসলে আমরা তো তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করিনি। যে আমার আম্মু কিন্তু কোনো সময় কিংবা কোনো দিনও আমার ফুফিরা বলতে পারবে না, আমার দাদুরা বলতে পারবে না যে খারাপ ব্যবহার করেছে। তো আমার দাদু ফুফিরা বাদে তো আমার আম্মুকে ওই গ্রামের সমস্ত এলাকার মানুষ এত ভালোবাসে। তো আমার আম্মু গেলে সব সময় সবাই এসে কথা বলে, বসে থাকে, বাড়িতে নিয়ে যায়। তো এত পরিমাণ ভালোবাসে, কিন্তু আমার দাদি, ফুফু তাদের মন আসলে জয় করতে পারেনি হয়তো। এটা হয়তো আমার আম্মুরই ব্যর্থতা, কী আর বলবো। ব্যর্থতা বলতে হচ্ছে আমার আম্মু চেষ্টা করেছে কিন্তু তারা হচ্ছে অ্যাকসেপ্ট করেনি। আসলে কিভাবে অ্যাকসেপ্ট করবে? মানে তাদেরকে আমি যদি ১ কেজি দেই তাহলে ওই যে একটা ছন্দ আছে না যে মানুষ স্বভাবতই যত পায় তত চায়, তো তাদের অবস্থা এরকম। তো আমার আব্বু দেয়, আবার তারা চায় হচ্ছে আমার আম্মুর থেকেও নিতে। তারপর হচ্ছে তারা চায় আমার আম্মুর থেকে নিতে, আমার আব্বুর থেকে তো নিবেই, তারপরে আমার আম্মুর থেকেও চেয়ে খুঁজে টাকা পয়সা যাই থাকুক সেগুলা নিবে। তো এইজন্য আর কি বললাম যে আমার আম্মু হয়তো তাদেরকে দিতে পারে না, এইজন্য হচ্ছে তাদের মনটা জয় করতে পারেনি, ব্যর্থ। আসলে তাদের মানে একটা মানুষকে কত দেওয়া যায়। আমার দাদুর কিন্তু বোঝা উচিত ছিল যে আমার বড় ছেলের সন্তান আছে, তাদেরকেও তো আমার বুঝতে হবে। তো আমাকে হয়তো খরচের টাকা দেয়, কিন্তু আমার মেয়ের কাছে এতগুলো টাকা পায়। আমার দাদু একবারও বলে না যে আমার ছেলের টাকাগুলো দিয়ে দিতে। তো এগুলো কিন্তু কখনোই বলে না আমার দাদু। আর একটা সবচেয়ে বড় কথা হচ্ছে আমার আব্বু কথা বলে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। যে আমার আব্বু কিন্তু একবারও চায় না আমার ফুফির কাছে টাকাগুলা। অন্য সময় বাসায় আমাদের সাথে শেয়ার করে আর কি, এরকম। তো আমরা যখন বলি যে তুমি চাইলেই তো দিবে। কারণ আব্বু টাকা দিয়েছে, যেহেতু আমার আব্বু যেহেতু এখনও আছে, সেহেতু হচ্ছে ওইখানের অধিকার কিন্তু এখনও আমরা পাইনি। যেহেতু আব্বুর ক্ষেত, আব্বুর বাবার সম্পত্তি মানে আব্বুর সম্পত্তি। তো তাই আর কি আমরা আর কিছু বলি না। আসলে ঝগড়া করতে আমার আম্মুরও পছন্দ হয় না, আমারও পছন্দ হয় না। তবুও আম্মু অনেক চেষ্টা করেছে তাদের সাথে মানিয়ে চলার জন্য। আমার আম্মু কখনোই বলে না তাদেরকে রুম থেকে বের হয়ে যেতে। আমার আম্মু আরও মানুষকে বলে যে আমার ননদের হচ্ছে হাজব্যান্ড নেই, যেহেতু ছেড়ে চলে এসেছে, কোথায় থাকবে, একটা মেয়ে আছে। কিন্তু তারা হচ্ছে সবসময় সবার কাছে আমার আম্মুর বদনাম বলে আর কি, যে এরকম। তো যাই হোক, আসলে অনেক কষ্ট থেকে আপনাদের কাছে এই কথাগুলো শেয়ার করলাম। যদি ভুল ত্রুটি হয় কথা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি আপনাদের ছোট বোনের মতো, অবশ্যই আমাকে একটা কমেন্টস করবেন, সুন্দর কমেন্ট করবেন, তারপরে ভালোবাসা দিবেন, অনেক সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন সবাই। তো তারপরে দেখেন আমরা কিন্তু অলরেডি লঞ্চ থেকে নেমে গিয়েছি। নামার পরে হচ্ছে আমরা ঢাকা যাওয়ার উদ্দেশ্যে একদম ঢাকায় কিন্তু ঢুকে পড়েছি। তো আমরা হচ্ছে গাড়িতে উঠে পড়েছি। তো এখন হচ্ছে আমরা গাড়ি দিয়ে যাচ্ছি আর কি।
তো আসলে গাড়িতে আমার ভালো লাগে না। আমার কিন্তু যতক্ষণ আমি লঞ্চে ছিলাম আমার খুবই ভালো লেগেছে। গাড়িতে উঠলে আমার অনেক কষ্ট হয় আরকি, ভালো লাগে না একটুও। তো তারপরে তো বাসায় চলে যাবই এখন, যেহেতু চলে এসেছি। তো এটাই কিন্তু আপনাদের সাথে শেষ ব্লগ, মানে শেষ ব্লগ বলতে গ্রামের শেষ ব্লগ। এরপরে আর গ্রামের কোনো ভিডিও পাবেন না আপনারা। তো তারপরে এই যে দেখেন আর বাসটা কিন্তু থেমে গিয়েছে, মানে আমাদের জায়গায় নামিয়ে দিবে এখন। তো এই জায়গায় নামিয়ে দিবে, এই যে আমার আব্বু ভাইয়া আরও বাসে কত মানুষ। তো আসলে এত পরিমাণ জ্যাম ছিল, আর আমরা বাসটা দেখে উঠেছিলাম খুবই ভালো, কিন্তু এটা এত লোকাল বাস ছিল কি বলবো। তো অনেক লোকাল ছিল বাসটা আর কি, এত আস্তে আস্তে চলছিল। আসলে বাস যদি জোরে চলে তাহলে কিন্তু এত খারাপ লাগে না, যদি আস্তে আস্তে পিঁপড়ার মতো চলে তখন কিন্তু মাথা ঘুরে অনেক খারাপ লাগে। জানি না কার কেমন লাগে, কিন্তু আমার আর আম্মুর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো আমরা আবার ব্যাগে তেঁতুল নিয়ে নিয়েছিলাম, তো আমরা আবার আমি আর আমার আম্মু তেঁতুল খেয়েছিলাম। তো এই যে আমরা এখন এখানে নেমে পড়েছি। আর আসলে এরপরে হচ্ছে আমরা যেদিন এসেছি শুক্রবারে, তো শনিবার বন্ধ ছিল, রবিবার থেকে সব খোলা ছিল। তো এত পরিমাণ রাস্তায় জ্যাম ছিল কি বলবো। আসলে যেহেতু রবিবার থেকে সব খোলা, এই জন্য হচ্ছে মানুষ যাচ্ছে আর কি, তার কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। সবাই গ্রামে গিয়েছিল যেহেতু ঈদের ছুটি ছিল আর কি। তো এবারে কিন্তু ঈদের ছুটিটা অনেক লম্বা ছিল আর কি। তো আমরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাসের জন্য অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে দাঁড়িয়ে আছি। আসলে সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করতে পারি না, যেহেতু এই জায়গায় কিন্তু আবার মানে মোবাইল ছিনতাই হয়, তাই আমার আব্বু বারবার বলছে যে এই জায়গায় কিন্তু করা যাবে না। তো দেখেন এখানে কিন্তু আমরা বসে আছি। দেখেন আমরা কিন্তু একদম অসহায়ের মতো বসে আছি, রাত্র হয়ে গেছে, একটা বাস পাইনি, আমরা পুরা রাস্তা হেঁটে এসেছি একদম। মানে তো যেহেতু এবার অনেক দিন ঈদের ছুটি আছিল, সেহেতু সবাই অনেক বন্ধ পেয়েছে। তো তারপরে হচ্ছে আমি আর আম্মু একটু পিছনে ছিলাম। তো ভাইয়া বাসায় আসার সময় হচ্ছে এই দইগুলা নিয়ে এসেছে। তো তারপরে আব্বু খেয়ে ফেলেছে, ভাইয়াও খেয়ে ফেলেছে, আমাদের 2টা ছিল। তারপর আমরা বাসায় এসে হচ্ছে এগুলো খাবো। তো এই যে আমরা কিন্তু এখন বাসায় চলে এসেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। অনেক জার্নি করে এসেছি, এখন রেস্ট নিব। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।